সেকেন্ড ক্লাস। সেকেন্ড লেকচারে আমাদের কি দেওয়া আছে দেখো, অ্যানালাইসিস অফ কস্ট কনসেপ্ট, একই চ্যাপ্টার। অর্থাৎ প্রথম চ্যাপ্টারটার আমরা 4টা ক্লাস নিব। প্রথম একটা ক্লাস নেওয়া হয়ে গেছে, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস আমরা শিখব কিভাবে মিসিং ফিগারের মান বের করতে হয় আর কিভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয়। কস্ট শিটের পাশাপাশি যদি ইনকাম স্টেটমেন্ট থাকে তাহলে ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হবে, আর যদি কোনো অঙ্কে কোনো একটা খরচ যদি মিসিং থাকে তাহলে ওই খরচটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো দুইটা জিনিস আজকে আমি শিখিয়ে দিব। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইদানিং কস্ট শিটে যে অঙ্কগুলো আসে বেশিরভাগের সাথে ইনকাম স্টেটমেন্ট রিকোয়ারমেন্টটা আলাদা করে দিয়ে দেয়। তো একটু মনোযোগ দিয়ে করবা, আমি একদম ডিটেলস বুঝাই দিব, আশা করি কোনো সমস্যা হবে না। তো আসো আমাদের লেকচার শিটে যাই। আমি লেকচার শিট ওর প্রথমটাই সবার ডাউনলোড করা আছে। মূল আলোচনায় চলে যাই। আমরা গত ক্লাসে তোমাদেরকে এই ফরম্যাটটা ডিটেলস বুঝাই দিছিলাম, অঙ্কের যে বেসিক যে ফরম্যাটটা। তোমরা তোমাদের মোবাইলের ডিসপ্লে বড় করতে পারবা, ঠিক আছে, জুম করতে পারবা। লেখা যদি আমি এখানে ছোট বড় করব, বাট তুমি তোমার মোবাইলের ডিসপ্লে জুম করবা, ঠিক আছে, জুম করলে ক্লিয়ার দেখতে পারবা। এই ফরম্যাটটা আমি গত ক্লাসে বুঝাই দিছিলাম, এটা আমাদের এই চ্যাপ্টারের মূল ফরম্যাট। হ্যাঁ, মূল ফরম্যাট। তো এই ফরম্যাটটা আমি আরেকবার 1 মিনিট দ্রুত বলে যাই, কারণ আজকেও যে অঙ্কগুলো আমরা দেখব সেই অঙ্কগুলোতেও এই ফরম্যাটটা লাগবে। তো ফরম্যাটটা আমি একবার দ্রুত 1 মিনিটের মধ্যে বলে যাচ্ছি, জাস্ট একটু রিভিউ হিসেবে। আমরা বলছি যে কস্ট শিটে আমাদের পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয়ের আগ পর্যন্ত ধাপগুলো অতিক্রম করতে হয়। পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয়ের আগ পর্যন্ত ধাপগুলো কস্ট শিটের মধ্যে ইনক্লুড করতে হয়। তো পণ্য উৎপাদন করার জন্য প্রথমে কাঁচামালের প্রয়োজন হয়, কাঁচামালের পর প্রয়োজন হয় লেবারদের, শ্রমিকদের প্রয়োজন হয়। কাঁচামাল আর শ্রমিক পেয়ে গেলে এরপরে প্রয়োজন হয় কারখানার, যে কোথায় আমি পণ্যটা উৎপাদন করব। এরপরে পণ্যটা উৎপাদন হয়ে গেলে আমাদের দরকার হয় যে আমি পণ্যটা বিক্রি করার জন্য আমার কিছু অফিস লাগবে, অফিসিয়াল কিছু কাজকর্ম করতে হবে। এরপর আমার লাগবে কিছু মার্কেটিং রিলেটেড কাজকর্ম করতে হবে। ফাইনালি আমি প্রফিট অ্যাড করব, তারপরে আমি পণ্যটা বিক্রি করব। এই যে কতগুলা ধাপ, কাঁচামাল, লেবার, ফ্যাক্টরি, তারপরে অফিস, তারপরে মার্কেটিং, তারপরে প্রফিট, এরপরে ফাইনালি সেলস। পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয়ের আগ পর্যন্ত যে ধাপগুলো অতিক্রম করব ওই ধাপগুলোই মূলত কস্ট শিটের মধ্যে ইনক্লুড করা হয়। তো আমি সেই সবটাই এখানে শো করা আছে। এখানে লেখা আছে ওপেনিং র ম্যাটেরিয়ালস, প্রারম্ভিক কাঁচামাল। প্রশ্নে সব ইনফরমেশন দেওয়া থাকবে, আমাদের কাজ হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন করা। প্রশ্নে এই খরচগুলো এলোমেলো দেওয়া থাকতে পারে, কিন্তু আমরা এলোমেলো লিখবো না, আমরা লিখবো একটা ধারাবাহিক সিস্টেমে। কেননা আমার কাঁচামালের আগে আমার লেবারের দরকার নাই, বা আমার কাঁচামাল লেবারের আগে ফ্যাক্টরি কখনোই আসবে না। একটা সিকোয়েন্স আছে যে আমি প্রথমে কাঁচামাল সংগ্রহ করব, তারপর লেবারদেরকে নিয়োগ দিব, তারপরে আমি ফ্যাক্টরিতে গিয়ে উৎপাদন করব, তারপরে আমি অফিসিয়াল কাজ করব, তারপরে আমি মার্কেটিং করব, ফাইনালি আমি বিক্রি করব। এই যে এক একটা ধাপ, এই ধাপগুলো সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো শুরুতে আমরা ওপেনিং র ম্যাটেরিয়ালস লিখবো। এরপরে নতুন করে যদি পারচেস করে র ম্যাটেরিয়ালস তাহলে যোগ করব। যদি ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন ইন, যার সিমিলার ওয়ার্ড হচ্ছে ক্যারিজ ইন ওয়ার্ড, অথবা এটাকে ফ্রেট ইনও বলে, একই অর্থ। ক্রয় পরিবহন থাকলে যোগ করব, আর যদি পারচেজ ডিসকাউন্ট থাকে মাইনাস করব। যোগ বিয়োগ করে যে ফিগারটা পাবো তার নাম দিব কি, র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজড। নামগুলো মুখস্থ রাখতে হবে, র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজড। সেখান থেকে ক্লোজিং র ম্যাটেরিয়ালস বাদ দিয়ে দিলে র ম্যাটেরিয়ালস ইউজ পাওয়া যাবে। র ম্যাটেরিয়াল ইউজড এর অপর নাম হচ্ছে র ম্যাটেরিয়ালস কনজিউম। এরপর যখন র ম্যাটেরিয়ালস কাঁচামালের পার্ট চলে যাবে, এবারে আসবে লেবারদের পার্ট। লেবারদের ক্ষেত্রে লেবারদেরকে যে মজুরি দেওয়া হয় সেটাকে ওয়েজেস বলে। তো ওয়েজেস এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট এক্সপেন্স বা চার্জেবল এক্সপেন্স, এই তিনটার মধ্যে যে কোনো একটা নামে থাকতে পারে বা দুইটা খরচ থাকতে পারে, থাকলে সেগুলো আমরা যোগ করে দিব। যোগ করলে পাবো প্রাইম কস্ট, যোগ করলে মুখ্য ব্যয় পাবো। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, কারখানা উপরিব্যয়। ফ্যাক্টরি ওভারহেডের অপর নাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অথবা এটাকে ওয়ার্কস ওভারহেড বলে। এর পাশে একটা কোলন চিহ্ন দেওয়া আছে, কেন? কারণ ফ্যাক্টরি ওভারহেড একটা খরচ না, অনেকগুলো খরচের সমষ্টি। আমি গত ক্লাসে কিন্তু
দেখাই দিছি কোন কোন খরচগুলোকে ফ্যাক্টরি ওভারহেড বলে। গত ক্লাসে কিন্তু দেখাইছি যে ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি সাপ্লাইজ, ফ্যাক্টরি বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি মেশিনের ডেপ্রিসিয়েশন, অয়েল, ফুয়েল, সকল প্রকার পরোক্ষ খরচ, হ্যাঁ, এগুলা সবগুলাকে ফ্যাক্টরি ওভারহেড বলে। এরপর কোনো প্রশ্নে যদি স্ক্র্যাপ সেল করে এই ধরনের কথা যদি বলা থাকে, সেলস অফ স্ক্র্যাপ, সেটা আমরা মাইনাস করব। সেলস অফ স্ক্র্যাপকে আবার নরমাল লস বলে। সেলস অফ নরমালি সাধারণত পণ্য উৎপাদন করতে গেলে কিছু কিছু পণ্যে ত্রুটি বিচ্যুতি থেকে যায়, হ্যাঁ, কিছু কিছু পণ্য ত্রুটি বিচ্যুতি থাকে বা 100% পারফেক্টলি উৎপাদন হয় না, এরকম কিছু পণ্য হয়, ঠিক আছে। যেমন গার্মেন্টস এর ক্ষেত্রেও, গার্মেন্টসে যখন পোশাক উৎপাদন মানে পোশাক তৈরি করে তখনও মাঝে মধ্যে রিজেক্ট হয় পোশাক, হ্যাঁ, বায়াররা যখন চেক করে তখন দেখা যায় যে প্রোডাক্টের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, তখন তারা এটা রিজেক্ট করে দেয়। আর রিজেক্ট করে দিলে ওই কাপড়গুলা স্ক্র্যাপ হিসেবে হকার মার্কেটে বিক্রি করে দেয়। ঠিক তেমনি কারখানায় যখন পণ্য উৎপাদন করে, সব সময় যে সব পণ্য 100% পারফেক্টলি উৎপাদন হবে তা কিন্তু না। কিছু কিছু পণ্যে ত্রুটি বিচ্যুতি বা প্রবলেম থাকতে পারে, তো যেগুলোতে ত্রুটি বিচ্যুতি থাকবে সেগুলো আমরা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিব, ঠিক আছে। তো সেলস অফ স্ক্র্যাপ যদি দেয়া থাকে তখন সেটা আমরা মাইনাস করব। তো সেলস অফ স্ক্র্যাপকে মাঝে মধ্যে বলে নরমাল লস, কারণ যেটা আমার ত্রুটি বিচ্যুতি হচ্ছে সেটাকে আমরা লস হিসেবে কাউন্ট করি। নরমাল লস হিসেবে থাকলেও তাকে আমরা সেলস অফ স্ক্র্যাপ হিসেবে লিখবো। তো যোগ বিয়োগ করার পর যে ফিগারটা পাবো তার নাম হচ্ছে টোটাল ফ্যাক্টরি কস্ট, অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, অথবা ওয়ার্ক কস্ট। ভিন্ন ভিন্ন নামগুলো মনে রাখতে হবে, কেননা মাঝে মধ্যে এই নামগুলো দিয়ে প্রশ্নে ইনফরমেশন দিয়ে দেয়, ঠিক আছে। তো ফ্যাক্টরি কস্টকে যে আবার ওয়ার্ক কস্ট বলে, এটা যদি তুমি না জানো তখন মিসিং ফিগারের অঙ্কগুলোতে তুমি প্রবলেমে পড়ে যাবে, কারণ মিসিং ফিগারের অঙ্কে এই টোটাল মানগুলো প্রশ্ন দেয়া থাকে। তো প্রশ্নে মানগুলো ভিন্ন ভিন্ন নামে দেওয়া থাকে, এই জন্য তোমাকে ডিফারেন্ট নামগুলো মনে রাখতে হবে। এরপর ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করব। ওয়ার্কিং প্রসেস মানে বলছিলাম আধা প্রস্তুতকৃত পণ্য, যে পণ্যটা 100% এখনো প্রডিউসড হয় নাই, প্রসেসিং এ রয়ে গেছে, সেটাকে আমরা বলি ওয়ার্কিং প্রসেস। যোগ বিয়োগ করে যেটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, অথবা এটাকে প্রোডাকশন কস্ট বলে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের অপর নাম প্রোডাকশন কস্ট। আচ্ছা, এরপরে ওপেনিং ফিনিশ গুডস যোগ করব, ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করব। যোগ বিয়োগ করলে যেটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, সকল ওপেনিং যোগ হয়, সকল ওপেনিং যোগ। দেখো, ওপেনিং র ম্যাটেরিয়ালস, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুডস যোগ, আর সকল ক্লোজিং বিয়োগ। ক্লোজিং র ম্যাটেরিয়ালস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, অথবা ক্লোজিং ফিনিশ গুডস, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। এরপর কস্ট অফ গুডস সোল্ডের পর আমরা অফিস অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স যোগ করব, সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স যোগ করব। অফিস অ্যান্ড অ্যাডমিন, সেলিং অ্যান্ড মার্কেটিং, এগুলো একটা খরচ না, অনেকগুলো খরচের সমষ্টি। অফিস অ্যান্ড অ্যাডমিন বলতে কোনগুলোকে বোঝায়, যেমন অফিস রেন্ট, অফিস সাপ্লাইজ, তারপরে আছে তোমার অফিস বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, অফিস এমপ্লয়ি স্যালারি, অফিস ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ, যেখানে ফ্যাক্টরি বলবে সেখানে ফ্যাক্টরিতে বসাবো, যেখানে অফিস বলবে সেখানে অফিসে বসাবো। আর সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স কোনগুলো, যে সকল খরচ পণ্য বিক্রি করতে হয়, যেমন সেলস কমিশন, সেলস প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্যাকিং চার্জ, ডেলিভারি ভ্যান মেইনটেনেন্স, সেলস ম্যানেজার স্যালারি, এগুলো হচ্ছে সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, ঠিক আছে। তাহলে যে খরচটা যার সাথে রিলেটেড সেটা আমরা সেখানে বসাবো। অফিসের সাথে রিলেটেড খরচকে অফিসে বসাবো, ফ্যাক্টরির সাথে রিলেটেড খরচকে ফ্যাক্টরিতে বসাবো, সেলিং এর সাথে রিলেটেড খরচকে সেলিং এন্ড মার্কেটিং এ বসাবো। সব খরচ বসানোর পর যেটি পাবো তার নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের অপর নাম হচ্ছে কস্ট অফ সেলস। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা সেলস, বিক্রয় মূল্য পেয়ে যাব। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে বিক্রয় মূল্য পেয়ে যাব। এই ছিল যে আমাদের গত ক্লাসের আলোচনা। শুধু গত ক্লাস না, এই ফরম্যাটটা সকল ক্লাসেই লাগবে, অর্থাৎ কস্ট শিটের চ্যাপ্টারটা যে 4টা ক্লাসে আছে 4টা ক্লাসেই লাগবে, কারণ এটা হচ্ছে মাস্টার ফরম্যাট। আচ্ছা, এরপর আসো, আজকে আমরা বলছি যে মিসিং ফিগার শিখবো আর ইনকাম স্টেটমেন্ট শিখবো। তো ইনকাম স্টেটমেন্টের অঙ্ক দেখার আগে আগে আমাদেরকে দেখতে হবে ইনকাম স্টেটমেন্ট কিভাবে করে, ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট কেমন। তো আমি ফরম্যাটটা এখানে লিখে দিচ্ছি, তোমাদের শিটের মধ্যে আছে। এই যে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট, খুবই সহজ একটা ফরম্যাট। ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র ওই সকল আইটেমকে ইনক্লুড করতে হয়, অর্থাৎ সকল প্রকার রেভিনিউ, ইনকাম এবং রেভিনিউ এক্সপেন্সগুলোকেই ইনকাম স্টেটমেন্টে ইনক্লুড করতে হয়। ইনকাম স্টেটমেন্টে মুনাফা জাতীয় আয়
আর মুনাফা জাতীয় ব্যয়, এই খরচগুলোই আসে। কখনোই কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল ইনকাম স্টেটমেন্টে আসবে না, ঠিক আছে? তো আসো আমরা ইনকাম স্টেটমেন্টের শুরুতে, যেহেতু ইনকাম স্টেটমেন্ট কি করলে ইনকাম হয়, পণ্য বিক্রি করলে ইনকাম হয়, সেলস করলে ইনকাম হয়, তাহলে সেলস অ্যামাউন্টটা শুরুতে লিখবো। এরপর যদি প্রশ্নে সেলস রিটার্ন দেওয়া থাকে তাহলে তা বাদ দিব। বাদ দেওয়ার পর যেটি পাবো তার নাম হচ্ছে নেট সেলস। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাবো যে গ্রস প্রফিট, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়, মোট লাভ পাওয়া যায়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়, মোট লাভ পাওয়া যায়। আচ্ছা, তো বিক্রিত পণ্যের ব্যয়টা, এই যে কস্ট অফ গুডস সোল্ডটা, এটা প্রশ্নে যখন ইনকাম স্টেটমেন্ট চাইবে তখন কস্ট অফ গুডস সোল্ড প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না, কস্ট অফ গুডস সোল্ড তোমাকে আগে ক্যালকুলেশন করতে হবে। তো কস্ট অফ গুডস সোল্ড আমি কিভাবে ক্যালকুলেশন করব? কস্ট অফ গুডস সোল্ড এই যে আগের ফরম্যাট যেটা দেখাইছি ওখান থেকে ক্যালকুলেশন করব, অর্থাৎ ওপেনিং র ম্যাটেরিয়ালস থেকে শুরু করলে জাস্ট এতটুকু পর্যন্ত করলেই আমার কস্ট অফ গুডস সোল্ড আমি পেয়ে যাব। খেয়াল রাখবা, যে সকল অঙ্কে ইনকাম স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট থাকে ওই সকল অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড আগে আলাদা করে তোমার রিকোয়ারমেন্টে অনেক সময় চায়, তখন কস্ট অফ গুডস সোল্ডের জন্য একটা ছক করব, ইনকাম স্টেটমেন্টের জন্য একটা ছক করব, ঠিক আছে? তাহলে ইনকাম স্টেটমেন্ট যখন আলাদা করে চাইবে তখন আমরা ওই ইনকাম স্টেটমেন্টে মান বসানোর জন্য আগে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে ফেলবো, ঠিক আছে? আর এই যে অফিস এন্ড অ্যাডমিন এক্সপেন্স, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, এই দুইটা খরচকে কিন্তু অপারেটিং এক্সপেন্স বলে। যদি শুধু কস্ট শিট করতে বলে তাহলে তো একটা ছকে সব চলে আসলো, শুধু কস্ট শিট বললে একটা ছকের মধ্যে সব চলে আসলো। কিন্তু যদি রিকোয়ারমেন্ট এভাবে বলে, আপনি কস্ট অফ গুডস সোল্ড বের করেন আবার ইনকাম স্টেটমেন্ট করেন, যখন আলাদা আলাদা রিকোয়ারমেন্ট চাইবে যে কস্ট অফ গুডস সোল্ড কত, ইনকাম স্টেটমেন্ট করেন, তখন তুমি কস্ট অফ গুডস সোল্ডের জন্য একটা ছক আর ইনকাম স্টেটমেন্টের জন্য আলাদা ছক। তো তখন এই অফিস এন্ড অ্যাডমিন, সেলিং এন্ড মার্কেটিং এগুলো কস্ট শিটে বসবে না, তখন এগুলো বসবে যে ইনকাম স্টেটমেন্টে। এই যে লেখা আছে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিতে হয়। অপারেটিং এক্সপেন্স হচ্ছে দুই ধরনের, একটা অ্যাডমিন আর একটা হচ্ছে সেলিং। তাহলে ডিফারেন্সটা কোথায় আবার খেয়াল করো, যদি শুধু কস্ট শিট করতে বলে তখন উপরের ছকটাই করব, আর কিছু করতে হবে না। কিন্তু যখন আলাদা করে ইনকাম স্টেটমেন্ট চাইবে তখন কস্ট শিট করব শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত। আবার বলতেছি, যখন আলাদা করে ইনকাম স্টেটমেন্ট চাইবে তখন কস্ট শিট করব শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত, বাকি ইনফরমেশন গুলো ইনকাম স্টেটমেন্টে লিখতে হবে। আচ্ছা, তাহলে অ্যাডমিন এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স বাদ দিব, বাদ দিলে যেটা পাবো তার নাম হচ্ছে নেট প্রফিট বা ইনকাম বিফোর ট্যাক্স বলা হয়। যদি প্রশ্নে ট্যাক্স দেওয়া থাকে তাহলে ট্যাক্সটা বাদ দিব, বাদ দিলে পাবো নেট ইনকাম আফটার ট্যাক্স, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। তো একটা জিনিস খেয়াল রাখবা, ইনকাম স্টেটমেন্টের এই ফরম্যাটটা খুবই সহজ। এই অ্যাডমিন আর সেলিং এক্সপেন্স এই দুইটা যদি শুধু কস্ট শিট করতে বলে তখন কস্ট শিটে বসবে, আর যদি আলাদা করে ইনকাম স্টেটমেন্ট চায় তখন ইনকাম স্টেটমেন্টে বসবে। এখন এই ফরম্যাট নিয়ে যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি আনমিউট করে দিছি সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন না থাকলে আমরা অঙ্কে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, বুঝছি। আচ্ছা, স্যার ওটা কি ডিস্ট্রিবিউশনে যায় কি মার্কেটিং হবে, হ্যাঁ, মার্কেটিং লেখা যাবে না? মার্কেটিং যে কথা, ডিস্ট্রিবিউশন একই কথা। আচ্ছা স্যার। আর স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা হোমওয়ার্ক করার সময় প্রবলেম 3 তে যখন আমরা প্রফিট বের করি ওখানে 15% সেলস দেয়, কিন্তু স্যার এখানে যেটা একটা ছোট ওই নেম আছে স্যার, আমি ওটা বুঝি না। আমি কি এখানে ওরকম কিছু বুঝাইছি নাকি? তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নের সাথে এটার কোনো মিল আছে? তোমার প্রশ্নটা করবা যে আমি যখন অঙ্কে গিয়ে প্রফিট ক্যালকুলেশন করতে যাব তখন ওখানে করবা, ঠিক আছে? ওরকম প্রবলেম আসবে। আগে বলো, এই চার্টের মধ্যে কারো প্রশ্ন আছে কিনা? স্যার ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ওইটা আমি বুঝি নাই, মানে কোথায় বসাবো বা কখন করব ওই জিনিসটা। যেমন গত ক্লাসে তোমাদেরকে যে এসডব্লিউ দিছে, এসডব্লিউ করছো?
স্যার করতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ না মানে এটা। অফিসার কি? এই তো এসডব্লিউ করো না। তো এসডব্লিউ গুলা ছিল কি শুধু কস্ট শিট করতে বলছে ওখানে। তো জি তখন স্যার। অফিসিয়াল অ্যাডমিন ওই ছকের মধ্যে একটা ছকের মধ্যে বসে গেছে, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড পর জি পরে স্যার। লিখছি। কিন্তু যখন কোনো অঙ্কে আলাদা করে ইনকাম স্টেটমেন্ট চাইবে তখন ওই অঙ্কে অ্যাডমিন আর সেলিংটা ইনকাম স্টেটমেন্টে বসাইতে হবে। কত হয়েছে একটু, ও ঠিক আছে? আচ্ছা। ইনকাম স্টেটমেন্ট জি চাইলে স্যার বুঝতে অ্যাডমিন আর পারছি। সেলিং এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্ট বসবে। আর কারো প্রশ্ন? তাহলে তাহলে স্যার এটা শুধু ইনকাম স্টেটমেন্টে বুঝবে, কস্ট স্টেটমেন্টে কি বুঝবে না? যদি যে অঙ্কে ইনকাম স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট থাকবে সেই অঙ্কের ক্ষেত্রে, কিন্তু যে অঙ্কে ইনকাম স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট নাই তো সেই অঙ্কে তো কস্ট শিটেই বসাবা, যদি কস্ট শিট পুরোটা করতে বলে, ঠিক আছে? স্যার যদি কস্ট কস্ট শিট শিটটা কি আর তখন ইনকাম কস্ট অফ এক্সেল গুডস থাকে? পর্যন্ত হবে? কি আবার বলো। কস্ট শিটটা কি তখন কস্ট অফ ইয়েস ইয়েস গুডস ইয়েস, পর্যন্ত হবে? হ্যাঁ, যে অঙ্কে ইনকাম স্টেটমেন্ট আলাদা করে চাইবে সেই অঙ্কে কস্ট শিটটা শুধু কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত করতে হয়। আচ্ছা স্যার। আর কারো প্রশ্ন? না। ওকে, তাহলে আসো আমরা এই ধরনের এই যে ইনকাম স্টেটমেন্ট রিলেটেড একটা অঙ্কে যাই। আমরা গত ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত হয়েছিল। 1 নাম্বারটা আমি বুঝিয়ে দিয়েছিলাম আর 2 3 4 এসডব্লিউ দিয়েছিলাম, কারণ 2 3 4টা 1 নাম্বার অঙ্কের সাথে রিলেটেড ছিল। তো আজকে আমরা 5 নাম্বার অঙ্কে যাব যেখানে ইনকাম স্যার স্টেটমেন্ট আছে। হ্যাঁ বলো। স্যার হোমওয়ার্কের 4 নাম্বারটা নিয়ে একটু কোয়েশ্চেন ছিল। 4 নাম্বারটা আমি কি 4 ফরম্যাটটা নাম্বারটাকে বসিয়ে এরপরে সব নাম্বারগুলো? আমি 4 নাম্বারের সম্পর্কে কিন্তু শুরুতেই বলছিলাম যে 4 নাম্বারের না সলিউশনটা ওইটা আগে না দেখবা, স্যার। ঠিক আছে? তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবা, তখন আর কোনো প্রশ্ন থাকবে স্যার না। ওইটা দুই ভাবে করা যাবে, আমি দোনো ভাবে করেছি, এজন্য একটা নিয়ম হবে নাকি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। কোনোভাবেই তুমি আনসারটা বের করতে পারলেই হলো, ঠিক আছে? কখনো এই 4 তিন নাম্বার নাম্বারের অঙ্কটা মধ্যে তুমি করলে হবে না স্যার? 4 নাম্বার অঙ্কটা তুমি ফর্মুলা দিয়েও করে ফেলতে পারবা অথবা ছকের মধ্যে জি বসিয়েও স্যার। একটার সাথে একটা ডিফারেন্স করে বের করতে পারবা, ঠিক আছে? আমি জি সলিউশন করে দিচ্ছি। ফর্মুলা মতে করছি আমি। হ্যাঁ ঠিক আছে, হবে। আচ্ছা 5 নাম্বার অঙ্ক, সবাইকে আমি মিউট করে দিই। আগে 5 নাম্বার অঙ্কটা আমি বুঝাবো, বুঝানোর পর তারপর তোমাকে সলিউশনটা দেখাবো, এরপর আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। আগে আমি বুঝাই দিই অঙ্কটা। দেখো, the following information has been taken from the records of Clear Seal Company for the last year. কি কি ইনফরমেশন দিছে তা দেখার আগে আগে রিকোয়ারমেন্টটা দেখো একটু করে সবার নিচে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করো। আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ক্যালকুলেশন করো। তাহলে একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করো আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ক্যালকুলেশন করো, ঠিক আছে? আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন মানে কতটুকু করব আমি ফরম্যাটে আরেকবার গিয়ে দেখাই দিই। এই যে কস্ট অফ গুডস সোল্ড মানে এতটুকু করব অফিস এন্ড অ্যাডমিনের আগ পর্যন্ত, ঠিক আছে? র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত একটা ছক হবে। আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ইনকাম স্টেটমেন্ট করতে, ইনকাম স্টেটমেন্টের জন্য আলাদা একটা ছক করব। তো আসি আমরা প্রশ্নে জায়গা। প্রথমে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে বসবে কেননা এটা অপারেটিং এক্সপেন্স। এরপর raw materials inventory January 1, that means opening raw materials inventory December 31st means closing raw materials. Opening raw materials cost sheet এর শুরুতে বসাবো আর closing raw materials টা মাইনাস করব। Utilities factory ওভারহেড এর মধ্যে বসবে। তারপরে ডিরেক্ট লেবার কস্ট র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে যোগ করতে হয়। তারপরে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরিতে বসে। পারচেজ অফ র ম্যাটেরিয়ালস ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে যোগ হয়। যারা এসডব্লিউ করছো তাদের কাছে বিষয়গুলো একদম ইজি। এরপর সেলসটা বসবে ইনকাম স্টেটমেন্টে, যেহেতু ইনকাম স্টেটমেন্টের শুরুতে সেলস বসাইতে হয়। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে বসবে। সাপ্লাইজ ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে বসবে। এরপর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে বসাবো। ইনডিরেক্ট লেবার, যে কোনো খরচের আগে ইনডিরেক্ট বলা থাকলে সবগুলো ফ্যাক্টরিতে বসে। ফ্যাক্টরি খরচগুলোকে পরোক্ষ খরচ বলে।
ফ্যাক্টরি খরচগুলোকে পরোক্ষ খরচ বলে। যে কোনো খরচের আগে ইনডাইরেক্ট কথাটা বলা থাকলে তা আমরা ফ্যাক্টরিতে বসাবো। এটা গত ক্লাসেও বলছি। মেইনটেনেন্স ফ্যাক্টরিতেই বসবে। এরপর ওয়ার্কিং প্রসেস জানুয়ারি 1, দ্যাট মিন্স ওপেনিং ওয়ার্কিং প্রসেস ডিসেম্বর 31, দ্যাট মিন্স ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করব। কার সাথে? টোটাল ফ্যাক্টরি কস্টের সাথে। এরপর ফিনিশ গুডস ওপেনিং, ফিনিশ গুডস ক্লোজিং। ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হয়, ক্লোজিং ফিনিশ গুডস বাদ দিতে হয়। যোগ বিয়োগ করব কার সাথে? প্রোডাকশন কস্টের সাথে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমি তোমাদেরকে সলিউশনটা দেখাই। সলিউশনটা আমি রেডি করে রাখছি। সলিউশনটা দেখার সাথে সাথে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি প্রথমে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত দেখাবো, তারপর আমি ইনকাম স্টেটমেন্ট দেখাবো। এতটুকু হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমি বলছিলাম যদি লেকচার শিট প্রিন্ট করে রাখো তাহলে তোমার প্রশ্ন আর সলিউশন দেখতে সুবিধা হবে, ঠিক আছে? এখন আমি ওই প্রশ্ন উপরে চলে গেছে, সলিউশন নিচে। আমি আগে সলিউশনটা একটু দেখো, তারপর আমি সবাইকে আনমিউট করতেছি। তোমরা তোমাদের মোবাইলের ডিসপ্লে জুম করো। জুম করলেও এখন ঝাপসা হয়ে যাবে কারণ বেশি ছোট করে করছি। আচ্ছা, আগে সলিউশনটা দেখো। আমি সবাইকে আনমিউট করি। তোমাদের প্রশ্নগুলো দেখা বলবা, তখন আমি না হয় প্রশ্ন সহ দেখাবো। দেখা যাচ্ছে সলিউশন? জি স্যার। হ্যাঁ, দেখো। যদি কোনো আইটেম নিয়ে কনফিউশন থাকে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্ন সহ দেখিয়ে তারপর সলিউশনের সাথে ডিসকাস করব। raw material above cost W বুঝছি অল, কোনো কোশ্চেন নাই। গুড। জি স্যার বুঝছি। আমাদের সেশন এটা কমপ্লিট হলে সাথে সাথে অন্য সেশনে জয়েন করবে। কারো প্রশ্ন আছে কিনা কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন নিয়ে? না স্যার এটা কোনটা এটা ওটাই যেটা কস্ট অফ গুডস সোল্ড দেখছিলা। আমি সবাইকে মিউট করে দিই, তারপরে আচ্ছা মিউট করব না, ইনকাম স্টেটমেন্টটা দেখো। দেখো ইনকাম স্টেটমেন্টটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছে। কস্ট অফ গুডস সোল্ড এর মান এই যে 17 লাখ টাকা, এটা কোথায় পাইছে? 17 লাখ টাকা আগের রিকোয়ারমেন্টে পাইছে, এই যে 17 লাখ টাকা, ঠিক আছে? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস মার্জিন থেকে সেলিং আর অ্যাডমিন বাদ দিলে নেট ইনকাম। মিউট করে দেখো, প্রশ্ন করার সময় আনমিউট করবা। জি স্যার, ওটাই ভালো। ওটা তো মিউট করে না, একবার আনমিউট করলে এভাবেই রেখে দেয়। হেমা আক্তার মিউট করো, সাদমান সাকিব মিউট করো, নাজনীন মিউট করো। প্রশ্ন থাকলে তখন আনমিউট করবা। এটা কে? কিছুই তো বুঝিনি। প্রশ্নটা প্রশ্ন করছে যে এটাই তো বুঝিনি, ঢেউ দিয়ে দিয়ে আসছে প্রশ্ন। সুন্দর প্রশ্ন।
আপনি এভাবে আনসার দেন বাজি বাজায়। হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য অনুদৈর্ঘ্য and হ্যাঁ প্রস্থ। আবার বলো প্রশ্নটা। কে জানি প্রশ্ন করছিল যে প্রশ্নটা আবার করো না। আর বলবেই না ও লজ্জা পেয়ে। আর ওর সাউন্ডটা ওভাবে ঢেউ আকারে আসছে, ঠিক আছে? স্লো মোশনে আপনি আনসার দিন। ওয়েবে আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা সবাই বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 6 নাম্বার অঙ্ক। টাফ একটা অঙ্ক, আবার খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা হচ্ছে মিসিং ফিগারের অঙ্ক। আজকে আমাদের দুইটা বিষয় কিন্তু শেখার কথা আজকে। একটা হচ্ছে মিসিং ফিগারের অঙ্ক, আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট রিলেটেড অঙ্ক। তো ইনকাম স্টেটমেন্ট রিলেটেড অঙ্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আসলে ইনশাল্লাহ পারবা, সহজ, কঠিন কিছু না। আর এখন আমি দেখাবো যদি কোনো অঙ্কে কোনো একটা খরচ যদি মিসিং থাকে, তাহলে কিভাবে তুমি অঙ্কটা কমপ্লিট করবা। তোমরা নিজ থেকে মিউট রাখবা, ঠিক আছে? কোনো কোশ্চেন করতে চাইলে তখন নিজেই আনমিউট করে আমাকে প্রশ্ন করবা। আমি আর মিউট করতেছি না এখন, আপাতত সবাই মিউট রাখো। আমি প্রশ্নটা বুঝাই দিই, তারপর আমরা অঙ্কে যাব। দেখো, আচ্ছা আমার একটা কল আসছে, 1 মিনিট। এই মুক্তা পেয়াসোস ওমর এদিকে শামিম। জয় চুপ কর। সম্রাট আছে, সম্রাট। আবিদ আচ্ছা এই মুক্তা ওকে, আনমিউট করো সবাই, মিউট করো। সবাই চুপ কর, স্যার আসতেছে। আচ্ছা শোনো, একটু আগেও একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, কে জানি লিখলো। তো ও লিখলো যে শুধু ভিডিও কলেই নাকি সরকারি কর্মকর্তারা, কোন একটা ডিপার্টমেন্টের কর্মকর্তারা মিটিং করছে, যেখানে খরচ হয়েছে 1 কোটি কত লক্ষ টাকা। ভিডিও কলে মিটিং করছে এই জুম অ্যাপস এর মাধ্যমে। মাশাআল্লাহ। জুম অ্যাপস এর মাধ্যমে মিটিং করছে, খরচ হয়েছে 1 কোটি কত লক্ষ টাকা, ঠিক আছে? তারপরে তোমার জুম অ্যাপস ডাউনলোড করা থেকে বাবদ খরচ হয়েছে মনে হয় 4 লাখ টাকা না কত টাকা। তারপরে লিখছে যে জুম অ্যাপসে যে ডিসকাস গুলো হয়েছে সেগুলো খাতা কলমে নোট করতে খরচ হয়েছে মনে হয় 10 নাকি 11 লাখ টাকা। এভাবে করে 1 কোটি কত লক্ষ টাকা নাকি খরচ হয়েছে। ওই ডিপার্টমেন্টের নাকি দায়িত্ব হচ্ছে, মানে ওদের কাজ ছিল যে সরকারি কোনো ডিপার্টমেন্টে অতিরিক্ত খরচ দেখাচ্ছে কিনা সেগুলো যাচাই বাছাই করা। তো এখন ওরাই নাকি এই ধরনের খরচ দেখাচ্ছে। তবে চিন্তা করো আমরা যে কি পরিমাণ, কত কোটি কোটি টাকা খরচ করে তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এই যে জুম অ্যাপস, স্যার আমাদের খরচ হয়েছে জুম অ্যাপ ডাউনলোড করতে 4 লাখ টাকা খরচ হয়ে গেছে। বাবা শিয়ালকে দিছে মুরগি পালতে। ডাউনলোড করছি। গতকাল ঢাকায় অভিভাবকরা একটা অভিভাবক ফোরাম আছে। শোনো, গতকাল ঢাকায় ইংলিশ মিডিয়াম প্যারেন্টস অ্যাসোসিয়েশন নামে একটা অভিভাবক সংগঠন আছে, যারা বিভিন্ন স্কুল কলেজে যদি ভর্তি ফি, পরীক্ষার ফি এগুলা যদি বেশি নেয়, তাহলে তারা ওটার বিরুদ্ধে আন্দোলন করে, মানে যাতে কোনো বেশি ফিটি যাতে বেশি নিতে না পারে। তো এই করোনার সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ, কিন্তু অনেকগুলা ইংলিশ মিডিয়াম স্কুল ওদের অভিভাবক, স্টুডেন্টদের অভিভাবকের নাম্বারে মেসেজ পাঠাইছে যে টিউশন ফিটা পেড করার জন্য। অর্থাৎ এই মিউট করতে বলছি, কার ওখান থেকে সাউন্ড হচ্ছে। টিউশন ফিটা পেড করার জন্য বলছে, মেসেজে অভিভাবকদের ফোনে মেসেজ পাঠাইছে, ঠিক আছে? যাতে স্কুলের বাচ্চাদের যাতে স্কুলের বেতনটা পেড করে দেয়। তো
তো এখন ওই মেসেজটা পাওয়ার পর গতকাল অভিভাবকরা একটা আন্দোলন করছে ঢাকায়, মানে একটা সংবাদ সম্মেলন করছে, হ্যাঁ, মানববন্ধন করছে। তো ওখানে তারা দাবি জানাইছে কি সকল টিউশন ফি অর্থাৎ এই করোনাকালীন সময়ে বেতন টেতন যেন 50% নেয়। কত পার্সেন্ট? 50% নেয়, বুঝতে পারছো? তো এখন আমি দেখলাম যে আমরা যে পেমেন্টটা নিই তোমাদের কাছ থেকে এই অনলাইনে, এটা কত পার্সেন্ট বলো তো? তোমাদের কাছ থেকে অনলাইনে যে পেমেন্টটা নেওয়া হচ্ছে এটা কত পার্সেন্ট? 100% মাথা খাটাইতে ইচ্ছা করছে। আমাদের 100% স্যার একটু না, এটা স্যার 100%। না, 100% আচ্ছা 100 আচ্ছা আমি বলতেছি 100% যে আমি জানি সেটা। এই আমাদের কোচিং এ যখন ক্লাস চলে স্বাভাবিক অবস্থায় একটা কোর্সের জন্য, মানে একটা কোর্স 2000 টাকা করে নেয় একটা সাবজেক্ট পড়লে। এটা তোমরা দেখবা প্রসপেক্টাসে লেখা আছে। কেউ যদি একটা সাবজেক্ট পড়ে তার জন্য কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আর অনলাইনে কেউ যদি একটা সাবজেক্ট পড়ে তার জন্য কোর্স ফি হচ্ছে 200 টাকা। এটা নতুনের জন্য। মানে 10%, 50% না, স্যার 10% আমাদের আমাদের। পুরানদের জন্য তো সেমই স্যার, আমাদের যে পেমেন্টটা বাকি ছিল এটাই তো না হচ্ছে ফুল। এই পেমেন্টটা কতদিনের জন্য? ঠিক আছে, একমত। তো মান্থলি না হচ্ছে, বাট ওই টাইম পর্যন্তই চলতো যদি ক্লাস হইতো। সেমই স্যার, কোনোটাই পরিবর্তন না, আমাদের জন্য সেম। তার নিয়মে অনেক সুবিধা পাচ্ছে। নিওরা তো সুবিধা পাচ্ছে, ওরা মান্থলি 500 করে, আর আমরা পুরান হয়েও আমরা তিনটা বেশি subject। দিচ্ছি। পুরানদেরকে স্পেশালি 50% ডিসকাউন্ট দেবে, ঠিক আছে? হ্যাঁ হয়েছে, দেখছি যে 50% দিচ্ছে। শীটগুলো আবার প্রিন্ট, তারপরে সাফি আচ্ছা আসলে বেশি ভালোবাসা হচ্ছে। স্যার শীটগুলো স্যার প্রিন্ট করতে 150 টাকা গেছে। হ্যাঁ স্যার শীটগুলা কতগুলো শীট, কতগুলি পেজ, তারপরে এগুলো আবার বের করো, তারপরে এমবি খরচও যাচ্ছে এখন আরো। ওকে, বাসায় তো স্যার সবার বাসায় তো স্যার ওয়াইফাই নাই, এই তো যে আমাদের তো এমবি যাচ্ছে অনেক এই হিউজ। যে এত এত খরচ তোমাদের শীট প্রিন্ট করতে হবে, তোমাদের শীট প্রিন্ট হবে, তোমাদের এমবি খরচ হবে, এত খরচের কারণে আমরা কোর্স ফিটা 10% নিয়ে আসছি, 90% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট। পুরানদেরটা বলো স্যার। ভালো হতো স্যার, স্যার 200 করে নিলে ভালো তো করছি। নতুন করে নতুন ব্যাচে ভর্তি হবো। আমাদের ওকে, আমরা তাহলে চলে যাই আমাদের ডিসকাশনে। কি আচ্ছা দেখো সবাইকে আমি মিউট করে দিছি। এটা মানতে হবে যে 10% নিছি আমরা, 90% তোমাদের ডিসকাউন্ট, হ্যাঁ এটা একটু মাথায় রাখবা। দেখো, ফ্রম দ্য কস্ট রেকর্ডস অফ সেবা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রিপেয়ার এ কস্ট মিন্স কস্ট শিট, ঠিক আছে? কস্ট শিট করতে বলছে, এন্ড ডিটারমাইন দ্য সেলিং প্রাইস নির্ণয় করতে বলছে। এই কস্ট শিট করার পাশাপাশি সেলিং প্রাইসও বের করতে বলছে। তো সেলিং প্রাইস নির্ণয় করা একদম সহজ। কিরকম? জাস্ট সেলস অ্যামাউন্ট আসলে, আমরা তো কস্ট শিটের সবার শেষে সেলস পাই, সেলস অ্যামাউন্টটাকে সেলস ইউনিট দিয়ে ভাগ করলে সেলিং প্রাইস চলে আসে। সেলস অ্যামাউন্টকে সেলস ইউনিট দিয়ে ভাগ করলে সেলিং প্রাইস পাওয়া যায়। কিরকম? মনে করো তুমি 1 লাখ টাকা বিক্রি করছো 10,000 ইউনিট, তাহলে 1 লাখ টাকাকে 10,000 দিয়ে ভাগ করে দিলে তো সেলস প্রাইস চলে আসবে, প্রতি ইউনিট 10 টাকা, যাই 10 টাকা না 100 টাকা যাই হোক। আচ্ছা, তো সেটা পরে আমি দেখাবো। এরপরে কি বলছে দেখো, if goods are sold at profit of 20% on sales, তারা প্রফিট করে সেলসের 20%। তো এটা আমাদের গত ক্লাসেও ছিল, সেলসের উপরে যদি প্রফিট ধরতে বলে তখন আমরা সেটা কস্টের উপরে ধরবো। তো সেজন্য আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। ওই সূত্রটা আমরা গত ক্লাসেও লিখে দিয়েছি, যে সূত্রটা ছিল টোটাল কস্ট ইনটু রেট বাই 100 মাইনাস রেট। রেট মানে মুনাফার হার, ওই যে 20% যেটা বলছে। তো ওভাবে আমরা প্রফিটটা বের করব, সেটা আমি সলিউশনে দেখাবো, ক্যালকুলেশনে। এখন আসো ইনফরমেশন কি কি দিছে দেখো। র ম্যাটেরিয়াল পারচেজ করছে 15,000 ইউনিট, 1,80,000 টাকা। আগের অঙ্কগুলোতে শুধু টাকা নিয়ে কথা ছিল, কোনো ইউনিট দেয়া ছিল না। এই অঙ্কে কি করছে, ইউনিটের জন্য একটা কলাম করছে, টাকার জন্য একটা কলাম করছে। কেন ইউনিটের জন্য আলাদা করে কলাম করছে? নিশ্চয় কোনো কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে
এই ইউনিটগুলা দিয়ে এই অঙ্কের মধ্যে একটা ইনফরমেশন মিসিং আছে, একটা খরচ মিসিং আছে, নিচের দিকে দেখবা। মূলত ওই খরচটা বের করার জন্যই তারা ইউনিটের ইনফরমেশন গুলা দিছে। তো কোনো কিছু মিসিং থাকলে সেটা আবার কিভাবে বের করতে হবে ওই বের করার জন্য আলাদা করে ইনফরমেশন দিয়ে দেয়, সেটা আমি দেখাবো অঙ্কের মধ্যে যে কিভাবে বের করব। আচ্ছা, সেলিং প্রাইস পার ইউনিট কিভাবে বের করতে হয়? সেলিং প্রাইস পার ইউনিট বের করা একদম সহজ। সেলসকে সেলস ইউনিট দিয়ে ভাগ করব, সেলসের টাকাকে সেলস ইউনিট দিয়ে ভাগ করব, তাহলে সেলস প্রাইস পাওয়া যাবে। আচ্ছা, এরপরে যাই প্রশ্নের বাকি অংশগুলো দেখি। র ম্যাটেরিয়ালস 1 জানুয়ারি, দ্যাট মিন্স ওপেনিং র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস 31 ডিসেম্বর, দ্যাট মিন্স ক্লোজিং র ম্যাটেরিয়ালস। তো আমরা ওপেনিং র ম্যাটেরিয়াল শুরুতে লিখবো, তার সাথে র ম্যাটেরিয়াল পারচেজ যোগ করব, আর ক্লোজিং র ম্যাটেরিয়ালসটা বিয়োগ করব আমাদের ফরম্যাট অনুযায়ী, কস্ট শীটের ফরম্যাট অনুযায়ী। এরপরে ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং দেওয়া আছে। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ। এরপরে ফিনিশ গুডস ওপেনিং দেওয়া আছে, ফিনিশ গুডস ক্লোজিং দেওয়া আছে। ওপেনিং ফিনিশ গুডস যোগ, ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ। এই যে দেখো, ক্লোজিং ফিনিশ গুডসে টাকার ঘরটা খালি দেওয়া আছে, ক্লোজিং ফিনিশ গুডসে টাকার ঘরটা খালি দেওয়া আছে। হ্যাঁ, এখন ক্লোজিং ফিনিশ গুডস হচ্ছে 500 ইউনিট, কিন্তু 500 ইউনিটের অ্যামাউন্টটা কত, টাকাটা কত, ওই টাকাটা দেওয়া নাই। এই জন্য এই অঙ্কটাকে আমি বলতেছি যে মিসিং ফিগারের অঙ্ক, অর্থাৎ একটা খরচ মিসিং আছে। তো মিসিং থাকলে সেটা কিভাবে বের করব সেটা এখানে দেওয়া আছে, একটা ওয়ার্কিং করতে হয়। ক্লোজিং ফিনিশ গুডস বের করার একটা ওয়ার্কিং আছে, ওই ওয়ার্কিংটা জাস্ট একটা সূত্র আছে, সূত্রের মধ্যে মানগুলো বসাইলে অটোমেটিক চলে আসবে যে ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালু কত, দেখাবো। এরপর আসো, নিচে আরো কিছু খরচের কথা বলছে। কনভার্সন কস্ট 1,0450 টাকা। কনভার্সন কস্ট জিনিসটা আবার কি? এই ধরনের খরচ তো আগে নাম শুনো নাই। কনভার্সন কস্ট একটা খরচ না। কনভার্সন কস্ট এই জিনিসটা পার্ট এ তে ডেফিনেশন আসে যে হোয়াট ইজ কনভার্সন কস্ট, ফাইনাল পরীক্ষায় আসছিল। তো কনভার্সন কস্টের ডেফিনেশন হচ্ছে দ্য কম্বিনেশন অফ ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড, ইট ইজ কল্ড কনভার্সন কস্ট। খুবই ইম্পর্টেন্ট, আবার বলতেছি, দ্য কম্বিনেশন, কম্বিনেশন বা সামেশন, দ্য কম্বিনেশন বা সামেশন অফ direct wages and factory overhead, it is called conversion cost. That means conversion cost এর মধ্যে দুটো খরচ থাকে, একটা হচ্ছে direct wages আর একটা হচ্ছে factory overhead। direct wages আর factory overhead এই দুইটা খরচের সমষ্টিকে বলা হয় conversion cost। এখন দেখো, conversion cost 1,0450 টাকা, ব্র্যাকেটে বলছে যে 60% constitutes direct wages, অর্থাৎ এই 1,0450 টাকার মধ্যে 60% হচ্ছে ডিরেক্ট ওয়েজেস। তাহলে ডিরেক্ট ওয়েজেস আমরা 60% বসাবো, তার মানে বাকি 40% কোথায় বসাবো? বাকি 40% আমরা ফ্যাক্টরিতে বসাবো। কেন ফ্যাক্টরিতে? কারণ কনভার্সন কস্ট মানে হচ্ছে দুইটা খরচ, হয় ডিরেক্ট ওয়েজেস না হয় ফ্যাক্টরি ওভারহেড। তো ডিরেক্ট ওয়েজেস যদি 60% হয় তাহলে বাকি 40% হবে ফ্যাক্টরি। যদি প্রশ্নে এভাবে বলতো যে 50% ডিরেক্ট ওয়েজেস, তাহলে বাকি 50% ফ্যাক্টরিতে। যদি প্রশ্নে বলে 30% ডিরেক্ট ওয়েজেস, তাহলে বাকি 70% ফ্যাক্টরিতে। এই দুইটা ছাড়া আর কোথাও বসার সুযোগ নাই। তাহলে কনভার্সন কস্টের 60% বসাবো ডিরেক্ট ওয়েজেস নাম দিয়ে, আর বাকি 40% আমরা বসাবো ফ্যাক্টরি ওভারহেড নাম দিয়ে। আচ্ছা, এরপরের লাইনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। এরপরের লাইনটা, নর্মাল লস আর 5% অফ ম্যাটেরিয়াল কনজিউম which realized at টাকা টু পার ইউনিট। জিনিসটা কি বলতেছে যে নরমাল লস আর 5% অফ ম্যাটেরিয়াল কনজিউম। ম্যাটেরিয়াল কনজিউম মানে ম্যাটেরিয়াল ইউজড, ম্যাটেরিয়াল ইউজড এর অপর নাম ম্যাটেরিয়াল কনজিউম। অনেকবার বলছি এই কথা যে ম্যাটেরিয়াল ইউজড কে ম্যাটেরিয়াল কনজিউম বলে, আমার ফরম্যাটে লেখাও আছে। তো ম্যাটেরিয়াল যা ইউজড হয় বলতেছে যে তার মধ্যে 5% লস হয়ে যায়। লস হয়ে যায় মানে কি বলছি, আজকে ক্লাসের শুরুতেই বলছি, লস হয়ে যায় মানে স্ক্র্যাপ হয়ে যায়। লস হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? স্ক্র্যাপ বলি। কারণ যেগুলা ত্রুটি বিচ্যুতি থাকে যে সকল পণ্যে, সেগুলা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে সেলস অফ স্ক্র্যাপকে আবার নরমাল লস বলে। এটা আজকে ক্লাসের শুরুতে বলছিলাম যে স্ক্র্যাপকে আবার নরমাল লস বলে। তো নরমাল লসটা এখানে সরাসরি দেয় নাই, মানে স্ক্র্যাপটা এখানে সরাসরি দেয় নাই। এখানে কিভাবে দিচ্ছে?
বলছে যে ম্যাটেরিয়াল যা ইউজড হবে, ম্যাটেরিয়াল কতটুকু ইউজড হয়েছে সেটা আমরা অঙ্ক যখন শুরু করব ওখানে পেয়ে যাব, কারণ ওখানে একটা ফিগারের নাম থাকে ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউম। তো ম্যাটেরিয়াল যা ইউজড হবে কি করব, তার 5% লস হয়ে গেছে, মানে স্ক্র্যাপ হয়ে গেছে। যেমন মনে করো ম্যাটেরিয়াল ইউজড হয়েছে 100 ইউনিট, সাপোজ ম্যাটেরিয়াল ইউজড হয়েছে 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের 5% লস হয়, তার মানে 5 ইউনিট লস হবে। কত ইউনিট লস হবে? 5 ইউনিট। এটার জন্য আমরা একটা ওয়ার্কিং করব যে 100 এর 5% কত, যদি ম্যাটেরিয়ালস 1000 ইউনিট ইউজড হয় তাহলে 1000 ইউনিটের 5% লস যা আসবে তা। যদি বলে যে ম্যাটেরিয়াল 1 লাখ ইউনিট ইউজড হয়েছে তাহলে 1 লাখের 5% লস, সেটাকে আমরা স্ক্র্যাপ বলবো। আর ওই স্ক্র্যাপটা তারা বিক্রি করে প্রতি ইউনিট কত টাকা করে? 2 টাকা করে। স্ক্র্যাপটা বিক্রি করে প্রতি ইউনিট কত করে? 2 টাকা করে। তাহলে আমাকে আগে লস হয়েছে কত ইউনিট সেটা বের করব। সেটা কিভাবে বের করব? র ম্যাটেরিয়াল ইউজডকে 5% দিয়ে গুণ করলে বের হয়ে যাবে কতটুকু লস হয়েছে। ওই লসের ইউনিটকে আমরা প্রতি ইউনিট 2 টাকা দিয়ে গুণ করে দিলে সেলস অফ স্ক্র্যাপের অ্যামাউন্টটা চলে আসবে। আর সেলস অফ স্ক্র্যাপ কি করতে হয়? ফ্যাক্টরি ওভারহেডের নিচে বিয়োগ করতে হয় ফরম্যাট অনুযায়ী। আমি প্রয়োজনে আরেকবার তোমাদেরকে ফরম্যাটে নিয়ে দেখাই। এই যে ফরম্যাটে দেখো, সেলস অফ স্ক্র্যাপ ফ্যাক্টরি ওভারহেডের নিচে বিয়োগ করতে হয়। তো সেলস অফ স্ক্র্যাপকে আবার কি বলে? নরমাল লস বলে, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশনটা সলিউশনে দেখবা, ইজি, কঠিন না। প্রশ্নে যাই। দেখো এরপরে কি লিখছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর 25% অফ ফ্যাক্টরি এক্সপেন্স, অর্থাৎ ফ্যাক্টরি কস্ট যা হবে তার 25% অ্যাডমিনে বসাইতে হবে। তো বসাবো, ফ্যাক্টরিতে যা খরচ হবে তার 20% আমরা অ্যাডমিনের মধ্যে বসাই দিব। এরপর সেলিং এক্সপেন্স বলছে 5% অফ সেলস, সেলস যা করে তার 5% সেলিং এক্সপেন্স হয়। এখন সেলস কতটুকু করছে সেটা প্রশ্নের কোথাও কিন্তু বলা নাই। তো বলা না থাকলে আমাদেরকে সেটা ওয়ার্কিং করে বের করতে হবে। আমি দেখাবো কিভাবে ওয়ার্কিং করতে হবে সেলিং এক্সপেন্সের জন্য। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমি এখন তোমাদেরকে সলিউশনটা দেখাবো। সলিউশনটা দেখার পর, দেখার সাথে সাথে যার যেখানে প্রশ্ন থাকবে সেখানে প্রশ্ন করবা, আমি সাথে সাথে আনসার দিব। আর ফিনিশ গুডস কিভাবে বের করব, ফিনিশ গুডস এর যে ভ্যালুটা মিসিং আছে ক্লোজিং ফিনিশ গুডস এর, ওই মিসিং ভ্যালুটা ক্যালকুলেশনের একটা ওয়ার্কিং আছে, ওয়ার্কিংটাও নিচে করা আছে, ওটাও দেখাবো। একটা সূত্র মুখস্থ রাখতে হবে। তো দেখো, আমি সবাইকে আনমিউট করতেছি। একটু সলিউশনটা দেখো, তারপরে প্রশ্ন করবা। তোমরা প্রথমে সলিউশনটা দেখো ইয়া পর্যন্ত, প্রোডাকশন কস্ট পর্যন্ত দেখো সবাই। প্রোডাকশন কস্ট পর্যন্ত দেখো, বুঝছো কিনা? প্রশ্ন এবং সলিউশন দুটো একসাথে রাখছি। প্রোডাকশন কস্ট পর্যন্ত দেখো। স্যার এখানে যেটা নরমাল লস 5% বলছে ম্যাটেরিয়াল কনজিউমড এর উপর, আমরা অঙ্কটা করার পর ম্যাটেরিয়াল কনজিউমড এর যে অ্যামাউন্টটা পাবো ওটার 5% টাকেই স্ক্র্যাপ, অর্থাৎ নরমাল লস হিসেবে। এই যে দেখো, এখানে ইউনিটের জন্য একটা কলাম করছে, ইউনিটের জন্য কলাম করছে, এর মানে এই নয় যে এখানে কি অন্য কিছু হচ্ছে কিনা, অন্য কিছু হয় নাই। ওই যে বামে যা যোগ বিয়োগ, মানে টাকা যেটা যোগ হইতো ইউনিট সেটাই যোগ করছে, টাকার ক্ষেত্রে যেটা বিয়োগ হচ্ছে ইউনিট সেটাকে বিয়োগ করছে, আর নতুন কিছু করে নাই, সব মান ওখানে আছে। এখন ইউনিটের কলামটা কেন করছে? ওই যে একটা ফিগার মিসিং আছে সেজন্য ইউনিটের কলামটা লাগতেছে। তুমি আবার মনে করবা না যে ইউনিটের আবার অন্য কোনো ভাবে যোগ বিয়োগ হয়েছে কিনা, না, অন্য কোনো ভাবে যোগ বিয়োগ হয় নাই। মনে করো ওপেনিং যেভাবে আছে ওভাবে বসাইছে, পারচেজ থাকলে যোগ করতে হয়, ঠিক তেমনি টাকাও যোগ করে দিছে, ইউনিটও যোগ করে দিছে। ক্লোজিং র ম্যাটেরিয়ালস যেরকম টাকা বিয়োগ হয় তেমনি ইউনিটও বিয়োগ করে দিছে, নতুন কিছু না, ঠিক আছে?
তো এখন তুমি যেটা প্রশ্ন করছো যে ম্যাটেরিয়াল ইউজড এর 5% লস, আমি কি ম্যাটেরিয়াল ইউজড এর উপর ধরবো কিনা? এই যে দেখো ম্যাটেরিয়াল ইউজড হচ্ছে কত, 14500 ইউনিট যোগ বিয়োগ করে, তাহলে এই যে 14500 ইউনিটের 5% কাউন্ট করছে। এই যে দেখো সেল অফ স্ক্র্যাপে 14500 এর 5%, তো 14500 এর 5% হয় কত ইউনিট? 725 ইউনিট। 725 ইউনিট, ইউনিটের করে ইউনিট লিখছে, এই 725 ইউনিট প্রতি ইউনিট বিক্রি করে 2 টাকা করে, তাহলে কত হবে? 1450 টাকা। 50। সেল অফ ওয়ার্ক স্ক্র্যাপ কস্ট না সেলস অফ স্ক্র্যাপের পর হবে? ওয়ার্ক কস্টটা যেটা দিচ্ছেন ফ্যাক্টরি ওভারহেডের পরে? ওটা সমস্যা না, তুমি উপরে লিখলেও যা হবে, নিচে লিখলেও তা হবে। আমি ওই ফরম্যাটে ওখানে লিখছি, স্ক্র্যাপটা দুই জায়গায় লেখা যায়, তুমি ফরম্যাটের নিচে দেখিও একটা কথা লেখা আছে। রিয়েল ইউজড এর উপর কেন ধরছে 5%টা? ওটা তো প্রশ্নে বলে দিছে ইউজড এর উপর ধরতে। এই যে প্রশ্নে দেখো 5% অফ ম্যাটেরিয়াল কনজিউম, ম্যাটেরিয়াল কনজিউমের অপর নাম ম্যাটেরিয়াল ইউজড, কনজিউমের আচ্ছা অপর নাম আচ্ছা। ইউজড। শুধু প্রোডাকশন কস্ট পর্যন্ত দেখো, এর নিচে না, ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্ট এতটুকু পর্যন্ত দেখো। জি স্যার, বুঝছি। প্রোডাকশন কস্ট পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা? No, sir. আচ্ছা, তাহলে আমরা নিচের দিকে যাই। এখন দেখো, মিউট করো, মিউট করো সবাই। ফিনিশ গুডস ওপেনিং দেওয়া আছে 1500 ইউনিট 33,000 টাকা। ফিনিশ গুডস ওপেনিং দেওয়া আছে 1500 ইউনিট 33 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এই যে ওপেনিং ফিনিশ গুডস আমরা যোগ করছি, ঠিক আছে? প্রোডাকশন কস্টের সাথে ওপেনিং ফিনিশ গুডস কি করতে হয়? যোগ করতে হয়, যোগ করে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করতে হয়, ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করতে হয়, কিন্তু ক্লোজিং ফিনিশ গুডস এর অ্যামাউন্টটা আমাদের প্রশ্নে দেয়া ছিল না। ক্লোজিং ফিনিশ গুডস এর অ্যামাউন্টটা আমাদের প্রশ্নে দেয়া ছিল না, সেজন্য আমি পাশে একটা নোট লিখছি। নোট, নোট মিন্স আমাকে এটা ওয়ার্কিং করে বের করতে হবে। এখন ক্লোজিং ফিনিশ গুডস ওয়ার্কিং করার সূত্র কি? হ্যাঁ, কার বাসা থেকে সাউন্ড আসতেছে? আমি বারবার বলি মিউট করার জন্য, তারপরে মিউট করে না, আমি বুঝি না মিউট না করলে কি মজা পায়। ঠিক আছে, দেখো ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালু কিভাবে বের করে, তার ওয়ার্কিংটা দেখো। এই যে ছকের নিচে লেখা আছে ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস, এই সূত্রটা মুখস্থ রাখবা। প্রোডাকশন কস্ট বাই প্রোডাকশন ইউনিট ইনটু ক্লোজিং স্টক, এটা একটা সূত্র। যেরকম আমরা তোমার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র শিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক তেমনি ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালু যদি মিসিং থাকে, তাহলে ওই মিসিং ভ্যালুটা কিভাবে বের করব? তার সূত্র হচ্ছে প্রোডাকশন কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে যত ইউনিট ক্লোজিং এর ভ্যালুটা দেওয়া নাই তত ইউনিট দিয়ে কি করে দিব? গুণ করে দিব। সূত্রটা মুখস্থ করো, প্রোডাকশন কস্ট বাই প্রোডাকশন ইউনিট ইনটু ক্লোজিং স্টক। আগে সূত্রটা দেখো, প্রোডাকশন কস্ট ডিভাইডেড প্রোডাকশন ইউনিট ইনটু ক্লোজিং স্টক, এটা হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডস বের করার সূত্র। এখন আসো মানটা কিভাবে বসাবো দেখো। প্রোডাকশন কস্ট আমি 2,80,000 কোথায় পাবো? এই যে দেখো, আমি যে অঙ্কের ক্যালকুলেশন করছি আমরা ওখানে চলে আসছে যে প্রোডাকশন কস্ট 2,80,000 টাকা। এরপর প্রোডাকশন ইউনিট কত পাবো? এই যে 14,000 ইউনিট প্রোডাকশন ইউনিট। এই যে প্রোডাকশন ইউনিট 14,000 যে লাগবে, সেজন্যই ইউনিটের কলামটা করতে হয়েছে। ইউনিটের কলামে ইউনিটগুলো বসাই, যোগ বিয়োগ করতে হয়েছে কি জন্য? এই 14,000 ইউনিট সূত্রের মধ্যে লাগতেছে, সেজন্য, অন্য কোনো কারণ নাই। তাহলে আমাদের সূত্র হচ্ছে গিয়ে প্রোডাকশন কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করব। তাহলে আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে 2,80,000 আর প্রোডাকশন ইউনিট হচ্ছে 14,000। তাহলে 2,80,000 কে 14,000 দিয়ে ভাগ করব। ভাগ করার পর কত ইউনিটের ভ্যালু মিসিং আছে, মানে ক্লোজিং স্টকটা কত ইউনিটের মিসিং আছে, সেটার জন্য আমি প্রশ্নে যাব। প্রশ্নে দেখো কত ইউনিটের অ্যামাউন্ট মিসিং আছে। ক্লোজিং ফিনিশ গুডস হচ্ছে 500 ইউনিট, এই 500 ইউনিটের অ্যামাউন্ট আমরা বের করব। তাহলে 500 ইউনিট দিয়ে গুণ করে দিব। এই দেখো 500 ইউনিট দিয়ে গুণ করে দিছে, তাহলে গুণ করার পর আসছে কত? 10,000 টাকা। এই যে 10,000 টাকাটা লিখছে ক্লোজিং ফিনিশ গুডস, 10,000 টাকা। বলো এখানে কারো প্রশ্ন আছে কিনা ক্লোজিং ফিনিশ গুডস নিয়ে? স্যার এখানে
প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট দিছে, কিন্তু ক্লোজিং স্টকে তো ইউনিটের কোনো কথা বলে নাই। তাও কেন আমরা স্টক মানে তো ইউনিট, স্টক মানে হচ্ছে মজুদ, তো মজুদ আছে কি? তুমি ক্লোজিং ইউনিট লিখো না, সমস্যা নেই তো, ঠিক আছে? তুমি ক্লোজিং স্টকের জায়গায় ক্লোজিং ইউনিট লিখো, টাকাটাই তো আমরা বের করব ইউনিট দিয়ে। কনভার্সনের কস্টের ইয়াটা একটু বললে ভালো হয়, কাকে বলে? The summation of direct wages and factory overhead, it is called conversion cost. এই যে দেখো ডিরেক্ট ওয়েজেস এ 1,450 টাকার মধ্যে 60% বসছে ডিরেক্ট ওয়েজেসে, 1,450 এর বাকি 40% বসছে ফ্যাক্টরিতে। তাহলে কনভার্সন কস্ট কাকে বলে? যে খরচের মধ্যে ডিরেক্ট ওয়েজেস আর ফ্যাক্টরি ওভারহেড থাকে সেই খরচকে কনভার্সন কস্ট বলে। নোটগুলো কি অঙ্ক করার সময় মানে দেখাতে হবে? এই নোটটা তো তোমাকে অবশ্যই দেখাইতে হবে, নলে তুমি ফিনিশ গুডসের টাকাটা কোথায় পেছো? নোট দেখাতে হবে। আচ্ছা, বুঝতে পারছি এটা ক্যালকুলেশন করার সাথে তো তুমি মানটা পাবা কোথায়? বুঝতে পারছি। স্যার আমরা কনভার্সন কস্ট থেকে যে ফ্যাক্টরি ওভারহেডটা পাবো ওইটা 25% নি অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি এখনো অ্যাডমিনিস্ট্রেশন গেছি, আমরা তো এখনো কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত কারো প্রশ্ন আছে? না স্যার। কারো প্রশ্ন? না স্যার। নাই। এখন আসো কস্ট অফ গুডস সোল্ড এর পরে আমাদেরকে যোগ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25%, 40,180 টাকা 25%। এই 40,180 কোথা থেকে আসলো? এই যে দেখো ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড 40,180। কেন ফ্যাক্টরি ওভারহেডের উপরে ধরলাম? এই যে প্রশ্নে বলাই আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর 25% অফ ফ্যাক্টরি এক্সপেন্স, ঠিক আছে? অর্থাৎ ফ্যাক্টরি খরচ যা হয় তার 25% অ্যাডমিনে দেখাইতে হবে। তো আমরা দেখলাম যে ফ্যাক্টরিতে খরচ হচ্ছে 40,180 টাকা, তাহলে 40,180 টাকার 25% আমি অ্যাডমিনে দেখাবো, যে 40,180 25% হচ্ছে 10,045 টাকা। বুঝছো কিনা? বুঝছো কিনা? হ্যাঁ স্যার। ওকে, এরপর আসো নেক্সট এক্সপেন্স। নেক্সট এক্সপেন্সে আসো গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা না দিলে কি প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর আসো নেক্সট আরেকটা খরচ আছে কি সেলিং এক্সপেন্স, বলছে সেলস এর 5% ধরতে। সেলিং এক্সপেন্স কি ধরতে? সেলস এর 5%। এখন আসো আমাদের অঙ্কের কি কোথাও সেলস দেওয়া ছিল? সেলস এর অ্যামাউন্ট কি আছে? প্রশ্নের কোথাও কি সেলস এর অ্যামাউন্ট আছে? না তাই? তো তাহলে আমি কেমনে 5% বের করব? এই জায়গাটা হচ্ছে এই অঙ্কের জন্য খুবই টেকনিক্যাল। যখন একই অঙ্কে এই ধরনের কোন একটা খরচ যদি এভাবে মিসিং থাকে, তখন তুমি হিসাব করবা যা ইনফরমেশন দেওয়া আছে, যে খরচগুলো দেওয়া আছে সেগুলো পর্যন্ত কত পার্সেন্টের খরচ দেওয়া আছে সেটা তোমাকে দেখতে হবে। যে অঙ্কে তো অনেক ইনফরমেশন দিছে, তো ওই ইনফরমেশন সবগুলো যোগ করলে আসলে কত পার্সেন্ট খরচ হয়। যদি প্রশ্নের সব ইনফরমেশন যোগ করলে যদি 80% খরচ হয়, তাহলে আমি সেলসটা কিভাবে বের করব? যে 80% এর যদি এত খরচ হয় তাহলে 100% এ কত হবে? সেলসকে অলওয়েজ 100% ধরতে হবে, মনে রাখবা। কিছু বলা না থাকলে সেলসকে অলওয়েজ কত পার্সেন্ট ধরতে হয়? 100% ধরতে হয়। এখন প্রশ্নে যদি তোমাকে 75% এর খরচ দেয়া থাকে, তাহলে তুমি বের করবে এভাবে যে 75% এ যদি এত টাকা খরচ হয় তাহলে 100 এ কত হবে? ঐকিক নিয়ম, ঠিক আছে? মিসিং ফিগারের অঙ্কে আবার বলতেছে, মনে করো কোনো একটা প্রশ্নে খরচ হচ্ছে টোটাল 5 লাখ টাকা। এখন এই খরচগুলো দেওয়া আছে মনে করো 60% এর জন্য। এখন সেলস মিসিং আছে, তাহলে 60% এ যদি 5 লাখ হয় তাহলে ইনটু 100 দিয়ে দিবা, তাহলে দেখবা যে 100% এ কত হয়? সেলসের ফিগারটা চলে আসবে। তো এই অঙ্কে ঠিক ওই কাজটাই করতে হবে। দেখো কিভাবে করতেছি। আমাদের সেলিং এক্সপেন্স নাই, তাহলে আমাদেরকে দেখতে হবে সেলিং এক্সপেন্সের আগ পর্যন্ত যে খরচগুলো হয়েছে সেগুলো কত পার্সেন্ট হয়েছে সেটা কিভাবে বের করব। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, নাহলে পারবা না। অঙ্কে সবার শেষে কি লিখতে হয়? সেলস লিখতে হয়। বলছিলাম সেলসকে কত পার্সেন্ট ধরতে হয়? অলওয়েজ 100। 100%।
মাথায় রাখবা সেলস অলওয়েজ কত পার্সেন্ট 100%। এবার আসো আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল প্রফিট কত পার্সেন্ট 20%। প্রশ্নে বলা ছিল কিনা এই যে প্রশ্নের একদম উপরে করে লেখা আছে কিনা প্রফিট কত পার্সেন্ট 20%। আচ্ছা 20%। এখন দেখো সেলস হচ্ছে 100%, প্রফিট হচ্ছে 20%, তাহলে বলো তো টোটাল কস্টে কত পার্সেন্ট হবে? 80%। ভেরি গুড 80%। 80%। কেননা বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে খরচ পাওয়া যায়, ঠিক না? বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায়? খরচ পাওয়া যায়। তুমি খরচের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাও, তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিয়ে দিলে কি থাকে? খরচ থাকে। সাউন্ড আসতেছে তার থেকে। তাহলে দেখো সেলস হচ্ছে 100% ধরতে হয়, প্রফিট 20% প্রশ্নে দেওয়া আছে। সেলস থেকে অর্থাৎ 100% থেকে প্রফিটের 20% বাদ দিলে টোটাল কস্ট হচ্ছে 80%। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আগে বলো। জি স্যার। আচ্ছা ওদিকে কলামের দিকে তাকাবা না, আমি যেভাবে বলতেছি জাস্ট এগুলো শোনো। এরপরে প্রশ্নে সেলিং এক্সপেন্স কত পার্সেন্ট বলছিল? 5%। বলা ছিল কিনা প্রশ্নে? দেখছো তো সবাই সেলিং এক্সপেন্স এর প্রশ্নে 5% বলছিল, এই যে জি সেলিং এক্সপেন্স 5%। আচ্ছা তাহলে দেখো সেলিং এক্সপেন্স হচ্ছে 5%, আমার টোটাল কস্ট ছিল 80%। 80% থেকে আমি যদি সেলিং এক্সপেন্সের অ্যামাউন্টটা তো আমার কাছে জানা নাই আপাতত, তো সেলিং এক্সপেন্সের 5% যদি আমি বাদ দিই তাহলে তার আগ পর্যন্ত যে খরচটা পাইছি টোটাল কস্ট বিফোর সেলিং এক্সপেন্স, এই খরচটা টোটাল কস্ট বিফোর সেলিং এক্সপেন্স, এই খরচটা কত পার্সেন্টের কে বলতে পারবা? 75%। ভেরি গুড 75%। এই খরচটা কত পার্সেন্টের? 75%। কেন 75? এটা কেন 75? কারণ এটার সাথে আমি সেলিং এক্সপেন্স 5% যোগ করলে তখন আমার টোটাল কস্ট হবে কত? 80। আর টোটাল কস্টের সাথে প্রফিট 20 যোগ করলে আমার সেলস কত আসবে? 100 আসবে। 100। এখন এটা বুঝছো কিনা বলো যে এই খরচটাতে 75% 3,13,045 টাকা, এই খরচটাতে 75%, এটা সবাই বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ বুঝছো কিনা সবাই? ওই নিচ থেকে উপরের দিকে যেতে হয়েছে জাস্ট একটা থেকে একটা বিয়োগ করে, একটা থেকে একটা বিয়োগ করে। আবার বলতেছি সেলস হচ্ছে 100, প্রফিট 20, তাহলে টোটাল কস্ট হবে 80। টোটাল কস্ট থেকে সেলিং এর 5 বাদ দিলে উপরেরটা হচ্ছে 75 লিখাই আছে টোটাল কস্ট বিফোর সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সের আগ পর্যন্ত হচ্ছে 75। আর তুমি শিওর হওয়ার জন্য আরেকবার মিলে দেখবা যে নিচের দিকে গিয়ে দেখবা যে আসলে 100 হচ্ছে কিনা। তুমি দেখো মিলিয়ে যে 75 এর সাথে সেলিং এর 5 যোগ করলে 80 হয়, 80 এর সাথে প্রফিট যোগ করলে 20 যোগ করলে সেলস 100 হয়ে যায়, ঠিক কিনা? বুঝছো কিনা? আচ্ছা তাহলে 75% যদি 3,13,045 টাকা হয় 100% কত হবে? এই যে সেলস এর অ্যামাউন্টটা এখানে বের করা হয়েছে। দেখো 75 যদি 3,13,045 টাকা হয় তাহলে 100 তে কত হবে? ঐকিক নিয়মে সেলস এর অ্যামাউন্টটা বের করে ফেলা হয়েছে 4,17,394 টাকা। তাহলে সেলস ক্যালকুলেশনটা বুঝছো কিনা? বুঝছি স্যার। সেলস ক্যালকুলেশনটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। বুঝছো? আচ্ছা তাহলে যেহেতু সেলস এর মানটা পেয়ে গেছি তাহলে আমার সেলিং এক্সপেন্স আর প্রফিট তো আমি ইজিলি বের করতে পারবো। তো সেলিং এক্সপেন্স আমার কি বলছে? সেলস এর কত পার্সেন্ট বলছে? 5% বলছে। তাহলে দেখো 4,17,394 টাকার 5% বসাই দিছি। তারপর আমার প্রফিট বলছে কি সেলস এর 20%, সেলস এর সাথে 20% গুণ করে দিছি, প্রফিট চলে আসছে। কারো প্রশ্ন থাকলে বলো। বাইরে ভাই তবলার আওয়াজ। বুঝছি স্যার। কারো প্রশ্ন থাকলে করতে পারে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। ওই কি নিয়মে কি হবে আবার একটু বলুন তো ফার্স্ট লাইনটা। তুমি তোমার হেডফোন এটা চেঞ্জ করবে, ঠিক আছে? কোন কিসের ফার্স্ট লাইন? ঐকিক নিয়মের ফার্স্ট লাইনটা। হ্যাঁ ঐকিক নিয়মের ফার্স্ট লাইন। এই যে আমরা যে খরচটা বের করছিলাম 3,13,045, এটা হচ্ছে 75%। তাইলে 75 এ যদি 3,13,045 হয় ইনটু 100 এ কত? ঠিক আছে? বা তুমি এই 3,13,045 টাকাটা এই 100 এর জায়গায় লিখতে পারো
100টা এই জায়গায় লিখতে পারো, একই কথা যে 75-এ এত টাকা হইলে 100-তে কত হবে, 4,17,394 টাকা। আর কারো প্রশ্ন? স্যার বুঝছি। আরো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার। হাও বলে না, নাও বলে না। না না স্যার। ভেরি গুড। স্যার আচ্ছা ঠিক আছে, পর সেলসটা বের করে ফেলবো 100 আমাদের এই সেশনটা ক্লোজ হয়ে যেতে পারে, আর 5-10 মিনিট লাগবে, আরেকটা সেশনে যোগ করব, অ্যাড হবে। হ্যাঁ বলো, কি বলছো যে সাফি? সেলিং এক্সপেন্সের পর ডিরেক্ট সেলস দিয়ে আগে করে নিব 100% ধরে। কি 100% ধরে কি বলছো, আবার বলো। মানে স্যার ইয়াটা বের করার আগে, সেলস বের করার আগে 3,13,000 বললাম না? হ্যাঁ ওটা কত পার্সেন্ট এটা আমরা আগে রাফ করে বের করে নিব আর কি, যে এতটুকু পর্যন্ত তো আমার টোটাল ফিগার পাইছি মিসিং এর আগ পর্যন্ত, তো মিসিং এর আগ পর্যন্ত যা পাইছি সেটা আসলে কত পার্সেন্ট সেটা আগে তুমি রাফ করে ফেলবে, ঠিক আছে? রাফ করে ফেললে ওটা তো রাফ করে দেখাতে হবে না? ওটা রাফ করে দেখানো, যে 75% যেটা পাইছে ওটা রাফ করে দেখানোর দরকার নেই, ওটা তুমি নিজে মনে মনে জাস্ট সেলস এর পাশে তো এটা লিখতে হবে 100/75